22শে জানুয়ারি পশ্চিমবঙ্গে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে টেনশন জেনারেট হয় বা যেখানে কোনো ধরনের দাঙ্গা বা ঝগড়া লাগে। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে চেষ্টা করছেন। কংগ্রেসের অবস্থান চিরকালই বিরোধী অবস্থান ছিল। রাম মন্দিরের বিপক্ষে তারা চিরকাল কাজ করেছে এবং এই একটি পরিবার, কংগ্রেস পরিবার 70 বছর ধরে তারা চেষ্টা করেছিল যাতে রাম মন্দির সেখানে নির্মিত না হয়। সোনিয়া গান্ধী যাবেন না বোঝা যায়, কেন তিনি তো কোনোদিনই ভারতের ধর্মীয় ভাবাবেগ হোক বা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে কোনোদিনই 50-55 বছর ভারতবর্ষে থেকেও বোঝেননি এবং সেই জন্য সেটা বোঝা যায়। কিন্তু অধীরবাবুর মতন একজন, তিনি কিভাবে প্রত্যাখ্যান করলেন, এবং সেই জন্য বলি যে তিনি একেবারেই যে কৃতদাস হয়ে গেছেন একটি পরিবারে, এটা পরিষ্কারভাবে প্রকাশ্যে আসছে। উল্টো দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন সেই দিনকে সম্প্রীতি দিন মিছিল করবেন বলে ঘোষণা করলেন, পায়ে পা দিয়ে একটি পরিস্থিতিটাকে বিগড়ানোর চেষ্টা, এটা পরিষ্কারভাবে ফুটে উঠছে। এবং তিনিও ঘেন্না করেন, তিনি সনাতনীদের ঘেন্না করেন, বাড়িতে কালী পুজো করেন, সেগুলো হচ্ছে লোক দেখানোর জন্য যে আমিও হিন্দু বা আমিও সনাতনী, এটা লোক দেখানোর জন্য। আপনারা এও জানেন যে কয়েক বছর আগে তিনি নিজে গাড়ি থেকে নেমে যারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, জয় শ্রীরাম যারা বলেছিল, তাদেরকে তিনি জঙ্গি বলে আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন যে পিঠের ছাল তুলে নেন। এই ধরনের মানসিকতা, সেখানে তিনি যে সনাতনীদের ঘেন্না করেন, রামকে ঘেন্না করেন, এইটা তিনি দেখালে তিনি মনে করছেন যে একটি সম্প্রদায়ের ভোট তিনি পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 11 দিনের যে অনুষ্ঠান পালন করছেন, তার ব্যক্তিগত জীবনে, তার ব্যক্তিগত আচরণে, তিনি এই 11 দিনের অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি সাধনা শুধু করছেন না, তিনি সারা ভারতকে জুড়ছেন। তিনি সারা ভারতকে এই যে রাম রাজ্যের যে পরিকল্পনা, তার সাথে, সেই পরিকল্পনার সাথে তিনি জুড়ে দিচ্ছেন। নমস্কার। ইতিমধ্যে অনেক রাজ্য সরকার তারা ছুটি ঘোষণা করেছে, হাফ ডে লিভ ঘোষণা করেছে ঐতিহাসিক দিন 22শে জানুয়ারির। তো আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাজ্য, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা করেছে, দিল্লি সরকার ঘোষণা করেছে এবং অন্যান্য রাজ্য সরকার তারা ঘোষণা করেছে। ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এটা ঠিক, আমি সে বিষয়ে যেতে চাইছি না, কেননা হাইকোর্ট তাদের নির্দেশ দিয়েছে এবং সত্যি কি দুঃখজনক যদি দেখেন, কি করুণ অবস্থা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, যে তাকে হাইকোর্টের নির্দেশ মেনে তাকে মিটিং মিছিল করতে হচ্ছে, সম্প্রীতি র্যালি করতে হচ্ছে, এবং হাইকোর্ট একেবারে হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে এবং পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে এইভাবে করতে হবে র্যালিগুলো, পারমিশন চেয়ে। অর্থাৎ এটা পরিষ্কার, মাননীয় বিচারপতিরাও বুঝতে পেরেছেন, যেটা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ও বলেছিলেন, এবং এটা আমরা সবাই অনুমান করতে পেরেছিলাম যে প্ররোচনামূলক কথাবার্তা বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেখানে 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গে একটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে টেনশন জেনারেট হয় বা যেখানে কোনো ধরনের দাঙ্গা বা ঝগড়া লাগে, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে চেষ্টা করছেন। কিন্তু আপনারা দেখবেন যে সত্যি বলতে কি, অন্যান্য রাজ্যে এই ধরনের পরিবেশ নেই। অন্যান্য রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এই দিবসটা, রাম জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার যে দিবস, সেই দিবসকে পালন করতে। একটা স্বতঃস্ফূর্ত আনন্দ, একটি স্বতঃস্ফূর্ত উৎসবের একটি মেজাজ মানুষের মনে। এবং বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 11 দিনের যে অনুষ্ঠান পালন করছেন, তার ব্যক্তিগত জীবনে, তার ব্যক্তিগত আচরণে, তিনি এই 11 দিনের অনুষ্ঠানের মাধ্যমে, এবং আপনাদের মধ্যে যারা ইতিহাসবিদ রয়েছেন, যারা এ নিয়ে চর্চা করেন, যারা বিভিন্ন নথিপত্র ঘাঁটেন, আপনারা জানেন যে তিনি যে মন্দির পরিদর্শন করছেন, আজকে তিনি
রামেশ্বরমে থাকবেন। আজকে তিনি দিনের বেলায় ত্রিচির শ্রীরঙ্গম মন্দিরে গেছিলেন এবং বলা হয় যে ত্রিচিনাপল্লী এক অর্থে ভারতের প্রাচীনতম শহরদের মধ্যে একটি শহর, এবং প্রধানমন্ত্রী তার আগে কেরালায় ছিলেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত তাকে অভ্যর্থনা জানানো এবং ভারতের মানুষ, আপামর জনসাধারণ, মানে যারা মার্কামারা বামপন্থী না এবং যারা সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেসপন্থী না এবং যারা একেবারে সনাতনী বিরুদ্ধ কংগ্রেসী না, তারা সবাই বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি সাধনা শুধু করছেন না, তিনি সারা ভারতকে জুড়ছেন। তিনি সারা ভারতকে এই যে রামরাজ্যের যে পরিকল্পনা, তার সাথে, সেই পরিকল্পনার সাথে তিনি জুড়ে দিচ্ছেন। এবং আপনারা জানেন যে কংগ্রেসের অবস্থান চিরকালই বিরোধী অবস্থান ছিল। রাম মন্দিরের বিপক্ষে তারা চিরকাল কাজ করেছে এবং এই একটি পরিবার, কংগ্রেস পরিবার, 70 বছর ধরে তারা চেষ্টা করেছিল যাতে রাম মন্দির সেখানে নির্মিত না হয়। যদিও বা আপনাদের মনে আছে যে 1989 সালে রাজীব গান্ধী শুরু করেছিলেন, তার ক্যাম্পেইন শুরু করেছিলেন তিনি অযোধ্যা থেকে, এবং তিনি সেখানে ঘোষণা করেছিলেন যে তিনি রামরাজ্য প্রতিষ্ঠা করবেন, রামরাজ্যের যে পরিকল্পনা সেটা প্রতিষ্ঠা করবেন। তিনি অযোধ্যা থেকে শুরু করেছিলেন, তার দল, তার পরিবারের সদস্যরা। যদিও রাজীব কোনোদিন চাননি যে এটার একটি সমাধান হোক, এবং তার পরিবারের সদস্যরা আজকে, আপনাদের মনে আছে যে তারা কিভাবে প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, প্রত্যাখ্যান করেছেন তার পুত্র রাহুল গান্ধী বারে বারে কটাক্ষ করেছেন, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, মানে যার কোনো গতি নেই, কোথাও যাওয়ার নেই, সেই অধীর রঞ্জন চৌধুরী, তিনিও প্রত্যাখ্যান করেছেন রাম জন্মভূমি, শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এই আমন্ত্রণ। মানে একজন বাঙালি হয়ে, যিনি এত বছর পশ্চিমবঙ্গে রাজনীতি করেছেন, অধীরবাবু নিজের মেরুদণ্ডটা কোনোদিন সিধে করতে পারলেন না। তিনি তার রাজনৈতিক অবস্থান কোনোদিন সেই একটি অবস্থান নিয়ে সেই অবস্থানে অনড় থাকতে পারলেন না। তিনি আদতে যা করতে চান তিনি তার জীবনে সেটা করতে পারলেন না। খুব দুঃখজনক তার অবস্থা, খুব করুণ অবস্থা তার, এবং সত্যি ধিক্কার জানানো উচিত যে তার দল বিরোধিতা করেছিল এই রাম মন্দিরে, এবং তিনি এই রকম একজন বর্ষিয়ান নেতা হয়ে সেই রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠানের যে উৎসব, সেই উৎসবের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করলেন। এবং কিন্তু আপনারা যদি দেখেন, পশ্চিমবঙ্গের একেবারে সর্বস্তরের মানুষ, একেবারে প্রান্তিক স্তরের মানুষ, সবাই কিন্তু আনন্দ সহকারে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন, এবং সকলের অনেক জায়গায় যখন আমরা দেখেছি সেখানে তারা বলেছেন, এবং এটা কিন্তু কোনো রাজনৈতিক আমন্ত্রণ না, এটা একেবারে নিপাট একটি আবেগ, একটি ভাবাবেগ, এবং শ্রীরামচন্দ্রের প্রতি যে জনসাধারণের যে ভক্তি, সেই ভক্তিরই একটি বহিঃপ্রকাশ এই আমন্ত্রণ। এবং সেই জন্য যারা প্রত্যাখ্যান করেছেন, আগামী দিনে তারা ভারতবর্ষের কতটা বুঝতে পারবেন বা ভারতবর্ষকে কতটা বোঝে, তার উপর সেই মানে একটি প্রশ্নচিহ্ন রয়ে গেল। মানে সোনিয়া গান্ধী যাবেন না বোঝা যায়, কেন তিনি তো কোনোদিনই ভারতের ধর্মীয় ভাবাবেগ হোক বা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে কোনোদিনই 50-55 বছর ভারতবর্ষে থেকেও বোঝেননি, এবং সেই জন্য সেটা বোঝা যায়। কিন্তু অধীরবাবুর মতন একজন, তিনি কিভাবে প্রত্যাখ্যান করলেন, এবং সেই জন্য বলি যে তিনি একেবারেই যে কৃতদাস হয়ে গেছেন একটি পরিবারের, সেটা পরিষ্কারভাবে প্রকাশ্যে আসছে। উল্টো দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন সেই দিনকে সম্প্রীতি দিন মিছিল করবেন বলে ঘোষণা করলেন, পায়ে পা দিয়ে একটি মানে পরিস্থিতিটাকে বিগড়ানোর চেষ্টা, এটা পরিষ্কারভাবে ফুটে উঠছে। এবং তিনিও ঘেন্না করেন, তিনি সনাতনীদের ঘেন্না করেন, বাড়িতে কালী পুজো করেন, সেগুলো হচ্ছে লোক দেখানোর জন্য যে আমিও হিন্দু বা আমিও সনাতনী, এটা লোক দেখানোর জন্য। কিন্তু তিনি শাহজাহান শেখদের মতন গুন্ডা এবং লম্পট এবং জঙ্গিদের পুষে রেখে
তিনি দখলে রাখতে চান পশ্চিমবঙ্গ, এ কথা আমি আগেও বলেছি। সেই জন্য প্রকাশ্যে তিনি যে সনাতনীদের ঘেন্না করেন এটা তাকে বারবার প্রমাণিত করতে হবে, এবং সেই জন্য তিনি প্রমাণিত করছেন, তিনি বারবার প্রমাণিত করছেন। এবং 22শে জানুয়ারি তিনি, ঠিক মনে আছে আপনাদেরকে যে 5ই অগস্ট 2020 সালে যখন ভিত্তি স্থাপন হচ্ছিল রাম মন্দিরের, সেদিনকেও তিনি যেভাবে কটূক্তি করেছিলেন এবং তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন বিভিন্ন জায়গায় যেখানে রামের মন্দিরে বিভিন্ন মন্দিরে একটু পুজো হচ্ছিল, রামের ভক্তরা একটু যারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে পুজো করছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং আপনারা এও জানেন যে কয়েক বছর আগে তিনি নিজে গাড়ি থেকে নেমে যারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, জয় শ্রীরাম যারা বলেছিল, তাদেরকে তিনি জঙ্গি বলে আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন যে পিঠের ছাল তুলে নেবেন। এই ধরনের মানসিকতা। সেই জন্য তিনি যে সনাতনীদের ঘেন্না করেন, রামকে ঘেন্না করেন, এইটা তিনি দেখালে তিনি মনে করছেন যে একটি সম্প্রদায়ের ভোট তিনি পাবেন। কিন্তু আমার মনে হয় যেটা একেবারেই অসত্য। সেই সম্প্রদায় যাদেরকে তিনি ভয় দেখিয়ে তাদের ভোট নেওয়ার চেষ্টা করছেন, তারাও হয়তো আশা করছি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে সেদিনকেও বললাম, আমাদের সেই আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটে যে একটি সভা হয়েছিল এবং বই প্রকাশ করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে রামরাজ্যের কথা যে বারবার মানুষ যে অনেকে বলছে, আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এইটা নয় কেন ওটা। আমি বলেছিলাম যে সবটাই হচ্ছে এবং তার সাথে সাথে মন্দির নির্মাণও হচ্ছে, এবং রাম যিনি প্রান্তিক স্তরের মানুষের জন্য করেছিলেন, তাদের কথা ভেবেছিলেন, তাদের পাশে ছিলেন, সেই প্রান্তিক স্তরের মানুষের জন্য গত 10 বছরে অনেক মৌলিক পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জীবনে আনতে পেরেছেন। এবং যেটা কিছুদিন আগেই বেরিয়েছে, আবার আমি বলছি, প্রায় 25 কোটি মানুষ, ভারতবর্ষের 25 কোটি মানুষ, তারা একেবারে গভীর দারিদ্র সীমা থেকে অনেক ওপরে উঠে এসছে। প্রায় 25 কোটি মানুষ মানে 17% আমাদের জনসংখ্যার 17%। এবং 2013-14তে ছিল 29% পভার্টি হেডকাউন্ট যাকে বলে, এবং সেটা 2022-23-এ 11%-এ এসে নেমেছে। এবং সব মানে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডিকেটর যাকে বলা হয়, সেই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডিকেটর, অর্থাৎ শুধু যে হাতে টাকা নেই তা না, বিভিন্ন তার স্বাস্থ্য, তার জলের ভালো পানীয় জলের অ্যাক্সেস, তার শৌচালয়ের অ্যাক্সেস, এই সব মিলিয়ে মাল্টি ডাইমেনশনাল পভার্টিটা ক্যালকুলেশন হয়। এবং দেখা যাচ্ছে যে প্রায় 25 কোটি মানুষ গত 9 বছরে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি ডিক্লাইন, recorded largest decline in the number of poor 2013 থেকে 14 থেকে 2022-23 মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি কিন্তু এই দারিদ্র সীমা মাল্টি ডাইমেনশনাল পভার্টি কমেছে। এবং দেখা গেছে যে রাজ্যগুলো সবচেয়ে গরিব সেখানে আরো বেশি করে কিন্তু কমেছে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি। এবং এটা এমনই একটি স্টাডি হয়েছে যে স্টাডিতে শুধু নীতি আয়োগ একটি সংস্থা জড়িত ছিল না, এখানে নীতি আয়োগ ছিল অক্সফোর্ড পলিসি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যেটা খুব নামকরা একটি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারা টেকনিক্যাল ইনপুট দিয়েছে এই রিপোর্টের জন্য, অর্থাৎ তারা যা যা ডেটা সংগ্রহ করেছে তাদের ডেটা ব্যবহৃত হয়েছে এই রিপোর্টে। শুধু নীতি আয়োগ করেনি, নীতি আয়োগ করেছে বললে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নীতি আয়োগ সম্বন্ধে কিছুই জানেন না, একসময় বলেছিলেন তিনি নেতাজি যেমন চিন্তা করেছিলেন সেই আদলে একটি প্ল্যানিং কমিশন তৈরি করবেন, যেটা আজ অব্দি হলো না। নেতাজির 125তম জন্মদিবস চলে গিয়ে এখন আমরা 150-এর দিকে এগোবো, তিনি কোনোটাই করেননি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই জন্য এটা অক্সফোর্ড পলিসি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং নীতি আয়োগ মিলে তারা এই গবেষণা করে একেবারে মৌলিক ডেটা কালেক্ট করে তারা এই রিপোর্টটাকে বার করেছে। এবং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স 2005-06 এই রিপোর্টটা বলছে যে
সিগনিফিক্যান্ট ডিক্লাইন ইন মাল্টি ডাইমেনশনাল পভার্টি, যেটা আমি বললাম যে প্রায় 18% ডিক্লাইন হয়েছে। 25 কোটি মানুষ বেরিয়ে এসছে দারিদ্র সীমা, একেবারে মানে কি বলবো, সর্বাঙ্গীন বলা যেতে পারে, সর্বাঙ্গীন দারিদ্র সীমা থেকে 25 কোটি মানুষ গত 9 বছরে বেরিয়ে এসছে। 17%, প্রায় 18% ডিক্লাইন হয়েছে ইন পভার্টি। এবং উত্তরপ্রদেশের লার্জেস্ট ডিক্লাইন ইন নাম্বার অফ পুয়ার, প্রায় 6 কোটি মানুষ, উত্তরপ্রদেশে 6 কোটি মানুষ এই দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসছে। তাহলে কি আমরা মানবো যে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেব না? আমরা তো উত্তরপ্রদেশের অনেক পজিটিভ ইন্ডেক্সেস যেগুলো, সেগুলো চাই পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ যাতে কোনো একটি মডেল অনুসরণ করে একেবারে প্রথম সারির রাজ্যে পরিণত হয়, সেটা আমরা চাই। উত্তরপ্রদেশে হয়েছে লার্জেস্ট রিডাকশন, প্রায় 6 কোটি মানুষ বেরিয়ে এসছে গত 9 বছরে। এবং এই রিপোর্টটা বলছে যে নরেন্দ্র মোদীর সরকার বহুমুখী দারিদ্র থেকে বিশাল সংখ্যক মানুষকে বাঁচিয়েছে, এবং কিভাবে করা যেতে, মানে মানুষকে উঠিয়ে নিয়ে এসছে, কিভাবে হয়েছে, তাদের অনেক প্রকল্প যেগুলো একেবারে প্রান্তিক স্তরের মানুষের কাছে পৌঁছেছে, সেই প্রকল্পের মাধ্যমে এগুলো হয়েছে। এবং সেখানে সেই প্রকল্পগুলো নামাঙ্কিত হচ্ছে: পোষণ অভিযান, নিউট্রিশন, ম্যালনিউট্রিশনে যে যারা ভুগছে প্রান্তিক স্তরের মানুষ, একেবারে যে বিভিন্ন ইন্টিরিয়র জেলাগুলোতে সেখানে বাচ্চারা না খেতে পেয়ে খুব কষ্টে রয়েছে বা কম পুষ্টিকর আহার পাচ্ছে না, সেই বিশেষ পোষণ অভিযানের মাধ্যমে এটা হয়েছে। অ্যানিমিয়া মুক্ত ভারত, আপনাদের মনে আছে প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন যে অ্যানিমিয়া মুক্ত ভারত আমাদেরকে দাঁড় করাতে হবে। এবং প্রায় 81 কোটি মানুষকে এই যে ন্যাশনাল ফুড ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের অন্তর্গত প্রায় 81 কোটি মানুষকে যে নিরন্তর তাদেরকে চাল, গম, খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটি বিশাল সাকসেস স্টোরি, যেটা অন্যান্য দেশের মানুষ ভাবতেও পারে না। এবং আমি বলি আপনাদেরকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটা মানে যাকে বলছে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, 81+ কোটি মানুষকে এই খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে। তারপর উজ্জ্বলা যোজনা, ইলেকট্রিসিটি কভারেজ, বিদ্যুতীকরণ সৌভাগ্য যোজনা, তারপর স্বচ্ছ ভারত অভিযান এবং জল জীবন মিশন। আপনারা ভেবে দেখুন যে এই জল জীবন মিশনের অন্তর্গত কত মানুষ আজকে বেঁচে গেছে, কত মানুষের জীবন স্তর এক ধাপে আরো উন্নতি করেছে। আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন কার্শিয়াংয়ে সেই প্রথমবার কল এবং কলের জল কার্শিয়াং এর মতন শহরে পৌঁছচ্ছে। না হলে মানুষের প্রচন্ড দুর্ভোগ, ভোগান্তি সেইখানে, সেই এলাকায় মানুষকে, বিশেষ করে বাড়ির মহিলাদের বহু দূর দূর গিয়ে জল টেনে নিয়ে আসতে হতো। কার্শিয়াং এর জল পৌঁছেছে জল জীবন মিশনের অন্তর্গত। এবং এই যে জনধন যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি, প্রায় 4.5 কোটি বাড়ি নির্মিত হয়েছে বিশেষ করে প্রান্তিক স্তরের মানুষের জন্য। সেই জন্য আমি বলছিলাম যে যখন 22শে জানুয়ারি ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠান হবে এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে শ্রীরামচন্দ্রের অবশেষে বিগ্রহ সেখানে স্থাপনা করা হবে, আমাদের এও মনে রাখতে হবে, কেন কিছু একেবারে মার্কামারা মার্ক্সপন্থী, লেনিনপন্থী, মাওপন্থী তারা বলতে থাকছে, এবং ওই কিছু অল্পবিদ্যা মানে প্রাক্তন জেলখাটা আসামিরা তৃণমূল কংগ্রেসের, তারাও বলতে থাকছে, ওই পাখির মতন তারা বলছে। আমাদের জেনে রাখা উচিত যে তাদের রেকর্ড কি 10 বছরে, এবং বামপন্থীদের রেকর্ড কি ছিল 35 বছরে পশ্চিমবঙ্গে, সেই রেকর্ডের শ্বেতপত্র তারা প্রকাশ করুক। এবং গত 12 বছরে যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তারা কি করতে পেরেছে তার শ্বেতপত্র ক্ষমতায়, সেই শ্বেতপত্র তারা জারি করুক। তাহলেই তুলনামূলক একটি পরিস্থিতি করে নিজেরাই পর্যালোচনা করতে পারবে। আমি বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম। আপনারা এও জেনে রাখবেন যে আজকে ভারতের ইলেকট্রনিক পণ্য রপ্তানি বেড়েছে 260%। কেউ ভাবতে পেরেছিল যে ভারত আজকে এই পর্যায়ে, এই পজিশনে পৌঁছবে? এবং সুরক্ষিত ভারতের কথা,
অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, ভারতবাসী একেবারে সন্ত্রস্ত হয়ে সেই দিনকার কথাগুলো আপনারা ভাবুন। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ট্রেনে হচ্ছে, বাসে হচ্ছে, দিল্লির সিপিতে কনট প্লেসে হচ্ছে, বোম বিস্ফোরণ হচ্ছে, দিল্লির সরোজিনী নগর মার্কেটে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সেই দিনগুলোর কথা ভেবে দেখবেন। এবং আজকে 2014 সাল থেকে কোনো একেবারে সংঘাতহীন অঞ্চলে ভারতের শহরগুলি পরিণত হয়েছে। কোনো বড় সন্ত্রাসী হামলা হয়নি। এবং বিশেষ করে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 228টা হয়েছিল 2018 সাল, 228টা ঘটনা ঘটেছিল। 2023-এ 41টা ঘটনা ঘটেছে। আপনারা নিজেরাই ভেবে দেখুন। তারপর দেখুন যে একটি ইনক্লুসিভ সোসাইটি, রামরাজ্যের কথা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি, এম্পাওয়ারমেন্ট হচ্ছে, সেখানে ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেমন হয়েছে। একটি উদাহরণ আমি দিচ্ছি, 3 তালাক। সেই নিয়ে কেউ কথা বলে না, দেখবেন পিসি কিন্তু মুখ খোলে না, সেই নিয়ে চুপ করে থাকে। কেননা তিনি কোনোদিন এই ডিমান্ডটা করেননি, মহিলা হয়েও তিনি চুপ থেকেছেন, সমর্থন করেননি, বিরোধিতা করেছেন এর। আপনারা দেখবেন 3 তালাক বাতিলের পর 82% কমেছে 3 তালাকের ঘটনা। কারা বেনিফিটেড? মহিলারা, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। তাদের একটি নির্যাতন হচ্ছিল, তাদের জীবনে তারা নির্যাতিত ছিল। তারা 82% কমেছে ট্রিপল তালাক, 3 তালাকের ঘটনা। এবং আপনারা এও জেনে রাখবেন যে স্বচ্ছ ভারত মিশন, এই যে বলছে না এই রিপোর্ট, যে 25 কোটি মানুষ উঠে এসছে, একেবারে সর্বাঙ্গীন দারিদ্র সীমা থেকে উঠে এসছে। স্বচ্ছ ভারত মিশন হ্যাজ প্লেড এন এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং সেখানে আপনারা দেখবেন যে ডায়রিয়ায় মৃত্যু হাত থেকে 3 লক্ষ দারিদ্র, একেবারে 3 লক্ষ প্রান্তিক স্তরে দরিদ্র পরিবারের শিশু তারা নিজেদের জীবন বাঁচিয়েছে। এদের নিয়ে তো কোনোদিন কেউ কথা বলেনি এর আগে, এদের কথা তো কেউ ভাবেনি। তার মানে বছরে 3 লক্ষ শিশু মরে যাচ্ছে কেন? দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ক্লিন টয়লেটস। তাদের ডায়রিয়া হচ্ছে, তারা মরে যাচ্ছে, দে আর জাস্ট বিকামিং ফিগার্স। কেন? প্রান্তিক স্তরে গ্রামে থাকে, পিছিয়ে পড়া জেলা কে দেখেছে? বাকি তো বাবুরা সব শহরে থাকে, যারা এইসব তাত্ত্বিক জ্ঞান দিচ্ছে, এই যে সম্প্রীতি মিছিল করবে, তারা তো শহরে থাকে, শহরেই শান্তিনিকেতন তৈরি করে থাকে। এবং বাড়ির ভেতর আবার লিফট, মানে অ্যাপার্টমেন্ট না, বাড়ির ভেতর লিফট, এসকালেটর। সেজন্য তারা তো এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে কেউ কোনোদিন করবে না। এবং এগুলো তো সব এদিক ওদিক হাত মেরে হয়েছে। 10,000 কোটি টাকা ওই পিডিএস এর মাধ্যমে, 10,000 কোটি টাকা ফরেক্স কোম্পানি মাধ্যমে যে বিদেশে গেছে, এগুলো তো তদন্তে আরো বেরিয়ে আসবে। এবং সেই জন্য 3 লক্ষ দরিদ্র শিশুর জীবন বাঁচানো গেছে। এবং 12 কোটি মানুষের 12 কোটি বাড়িতে ব্যক্তিগত শৌচাগার নির্মিত হয়েছে, 12 কোটি বাড়িতে। এবং ভারতে 2014 সালে মাত্র 38% ওডিএফ, যাকে ওপেন ডিফেকেশন ফ্রি, যেখানে বাইরে মলমূত্র ত্যাগ করা যেটা একটি চ্যালেঞ্জ ছিল, সেটা শুধু 38% সেইটাকে হ্যান্ডেল করা হয়েছিল। এখন 100% হয়ে গেছে ওডিএফ, 100% ওডিএফ হয়ে গেছে। এই কথাগুলো আমার একটু আপনাদেরকে বলার ছিল। এবং আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের আয়ত্তায় 60 কোটি নাগরিক, স্বাস্থ্য সুরক্ষা 60 কোটি নাগরিককে দেওয়া হয়েছে, 60 crores। এবং 12ই জানুয়ারি 2024 পর্যন্ত 30 কোটিরও বেশি মানুষকে, 30 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে, 30 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। এবং প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। অর্থাৎ সাধারণের টাকা 1.5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এবং আপনারা জানেন যে প্রথমবার প্রতিরক্ষা উৎপাদন 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে ভারতবর্ষে। 1 লক্ষ কোটি টাকা, যে ভারতবর্ষ আগে আমদানি ইম্পোর্ট করে এই কংগ্রেস এর জামানায় বছরের পর বছর একটা আর্মস ডিল হতো, ইম্পোর্ট হতো। এবং কংগ্রেসের বহু দালাল, ওতাভিও কোয়াত্রোচিকে আপনাদের মনে আছে, কংগ্রেস ফার্স্ট ফ্যামিলির একেবারে মার্কামারা দালাল ছিলেন, বন্ধু ছিলেন তিনি। অনেকে এই কংগ্রেসের জামানায় দালালি করে
এই আর্মস ইম্পোর্টের মাধ্যমে টাকা কামিয়েছে। সেখানে আজকে ভারতবর্ষ প্রতিরক্ষা উৎপাদন 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে এবং প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে 23 গুণ। 2022-23 অর্থ বছরে রেকর্ড 16,000 কোটি টাকা প্রতিরক্ষা রপ্তানি করেছে ভারত। আমি দেখবেন আপনাদের যে আমি ফিগার্স গুলো দিচ্ছি, এবং এই যে বিশ্বগুরু শুধু বললে তো হয় না, বিশ্বগুরু কি সেটাও দেখা গেছে। এই যে ভ্যাকসিনের সময় প্রায় 30-50টিরও বেশি দেশে 150টিরও বেশি দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে ভারতের দিক থেকে। সেই জন্য কথাটা হলো যে রামরাজ্য প্রধানমন্ত্রী যখন বারবার বলছেন, এবং আপনারা যদি রেঞ্জটা দেখবেন, মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে 25 কোটি মানুষ বেরিয়েছে। আমি যে ফিগার্স গুলো আপনাদেরকে দিলাম এগুলো সব রয়েছে, এগুলো প্রমাণিত। আপনারা একদিকে শিক্ষার ব্যবস্থা দেখুন, একদিকে স্বচ্ছতা, পানীয় জল, ওষুধ এবং চিকিৎসা সুব্যবস্থা, এই সব। অন্যদিকে সামরিক শক্তি হিসেবে ভারত, এবং অন্যদিকে সারা পৃথিবীতে ভারতের প্রতি সম্মান, সেটা বিশেষ করে ভ্যাকসিনের কোভিডের পর সেটা কত গুণ বেড়ে গেছে। সেই জন্যে আমার মনে হয় যে আমরা যখন 22শে জানুয়ারি অযোধ্যার দিকে আমরা সবাই তাকিয়ে থাকব, আমাদের এও বোঝা উচিত যে গত 10 বছরে যারা গত 70 বছরে 70 বছরে অবহেলিত ছিল, যারা বঞ্চিত ছিল, যাদের কথা কেউ ভাবেনি, শুধু যারা বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য যাদেরকে এক্সপ্লয়েট করেছিল, তাদের জন্য গত 10 বছরে যা হয়েছে তা ভারতের স্বাধীনতার 70 বছরেও হয়নি। সেই জন্য রাম মন্দির প্রতিষ্ঠানের পর্ব 1 দশক পর, 1 দশক রামরাজ্যের ভিত্তি স্থাপন করার পর রামের মন্দির স্থাপন এবং দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। কথাগুলোই বলার ছিল। আপনারা 22শে জানুয়ারি সতর্ক থাকবেন, উৎসব পালন করবেন, আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন, এবং বিশেষ করে সেই মুহূর্ত যখন প্রাণ প্রতিষ্ঠান হবে, আপনারা অবশ্যই নিজেদের সেই পাড়ার মন্দিরে হোক, এলাকার মন্দিরে হোক, নিজেদের বাড়িতে হোক, অবশ্যই দেখবেন এবং নাম কীর্তন করবেন, একটু প্রসাদ বিতরণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, এবং কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। কোনো রকম প্ররোচনামূলক কোনো রকম অবস্থান কেউ যদি নেয়, এবং কারা নেবে আপনারা জানেন, যারা সম্প্রীতির নামে সেদিন রাস্তায় নামবে, তারা প্ররোচনা দিতেই রাস্তায় নামবে, কিন্তু তারা সম্প্রীতি ভাঙতেই সম্প্রীতি মিছিল করবে, এবং তারা সম্প্রীতি বিরোধী, তারাই সাম্প্রদায়িক। সেইটা মাথায় রেখে আপনারা, একটি ঐতিহাসিক দিন মানুষের জীবনে একবারই আসে, আমরা যে এটা দেখতে পারবো, সেদিনকে আমরা এর একটি অঙ্গ হতে পারবো, এটাই আমার মনে হয় আমাদের জীবনে, আমাদের জেনারেশনের জন্য একটি সর্বোচ্চ পাওয়া। আমরা সবাই চাই যে এই ভারতবর্ষে শ্রীরামচন্দ্রের পরিকল্পনা, তার দিব্য চেতনার যে রামরাজ্য, সেই রামরাজ্য স্থাপনা হোক, এবং একেবারে প্রত্যেকের ক্ষমতায়ন, প্রত্যেকের এগিয়ে যাওয়ার সুযোগ এ যেন আগামী দিনে আরো হয়। এবং বাঙালি হিসেবে বিশেষ করে আমরা চাইবো যে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্য হিসেবে পরিণত হোক। রামকে অনেকে, নির্বাচিত প্রতিনিধিরা এই পশ্চিমবঙ্গের অনেকে, একটি বিশেষ দলের, তারা গালাগালি করছে, এবং একটি দল যেটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, সারা পৃথিবীতে হয়েছে, পশ্চিমবঙ্গে তো একেবারেই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তারাও দিচ্ছে। তাদের কথাগুলো কোনো রকম সেই কথায় কান না দিয়ে, সেই কথাগুলোকে প্রত্যাখ্যান করে আপনারা এগিয়ে যাবেন, এবং 22শে জানুয়ারি সবাই আমরা একসাথে মিলে যাতে আনন্দের উৎসব, শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তন অযোধ্যায়, সেই উৎসব, ঐতিহাসিক একটি দিন আমরা যাতে পালন করি।